তোর কি আমার বিয়ে নিয়ে খোঁচা মারা ছাড়ার কোনো কাজ নাই? আছে তো, তোর বিয়ে খাওয়া। বলতে বলতে আজ বেডে এসে বসে পড়লো। সবাই আবারও এক দফা হাসলো। অয়ন মেকি রাগ দেখিয়ে বলল, যা, আমি বলবোই না। তোরা সবাই আমার সাথে মজা নিচ্ছিস, আর আমি তোদের গুড নিউজ দিব? ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে, আর মজা নিব না, তারপরেও মেয়েদের মতো গাল ফুলাস না। আয়াস, আচ্ছা আচ্ছা, সরি, বল কি গুড নিউজ। সায়ান আমাকে কল দিয়ে বলেছে তুই ইলেকশনে বিপুল ব্যবধানে জিতেছিস। মুহূর্তেই সবার মুখের আনন্দটাও আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। অ্যাশ উৎফুল্ল কণ্ঠে বলল, সত্যি? তুই সত্যি বলছিস অয়ন? তুই হসপিটালে অ্যাডমিট ছিলিস, অন্যদিকে আমি ফুফাকে খুঁজতে বেরিয়েছিলাম, তাই আমরা কেউই ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারিনি। আমি মনে করেছিলাম আমাদের অনুপস্থিতিতে আমরা ভোট পাওয়ার চান্স কম। তারপরও ইলেকশনের যাবতীয় ফর্মালিটিস পূরণের জন্য আমি শাওনকে ওর লোকজন নিয়ে থাকতে বলেছিলাম। ওই আমাকে কাল রাত 8টার দিকে কল দিয়ে বলল যে তুই বিপুল ব্যবধানে জিতেছিস, বাকিরা নাকি তোর 3/1 ভোট পায়নি। যাক, আজ তাহলে এতদিনের সব টেনশনের অবসান ঘটলো। আর সব ইলেকশন নিয়ে টেনশন করতে হবে না। আরে টেনশন থেকে মুক্ত হয়েছিস বলিস না, বরং বল টেনশন আরও এক ধাপ বেড়ে গিয়েছে। এখন তো তোর দায়িত্ব অনেকাংশ বেড়ে গেল রে। আরে সেটা তো শপথ গ্রহণ করার পর হবে। আর শপথ গ্রহণ করতে 1 মাস সময় আছে। 1 মাস মানে অনেক সময়। রাত 10টা। ডাইনিং টেবিলে বসে আছে মাহমুদ মেনশনের সকল সদস্য, শুধুমাত্র আয়েশ বাদে। যদিও আয়েশকে ইতিমধ্যে আনিশা বেগম গিয়ে ডেকে এসেছেন, আর আয়েশও আসছে বলেছে, কিন্তু আসছি বলে 5 মিনিট হয়ে গেছে, এখনো আসার নাম নেই। অবশ্য অন্য সময় হলে সবাই খুশি মনে বসলে আসে দেরি হওয়া দেখে রাহান মাহমুদ রাগারাগি করতেন, কিন্তু এখন উনি একেবারে শান্ত। হয়তো ছেলেকে এভাবে কাছ থেকে মৃত্যুর সাথে লড়াই করতে দেখেছে বলে। সবাই যখন ডাইনিং এ বসে বসে বোর হয়ে যাচ্ছিল, তখন এই সিঁড়ি বেয়ে নেমে আসে আয়েশ। ঈশা এতক্ষণ সিঁড়ির দিকেই তাকিয়েছিল, মূলত আয়েশের আগমনের অপেক্ষা করছিল। অবশেষে ওর অপেক্ষার অবসান ঘটিয়ে আয়েশের আগমন ঘটল। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে ঈশার চোখ দুটো মানুষটিতেই আটকে গেল। মানুষটিকে দীর্ঘ সময় পর আজ আবারও আগের মতো পরিপাটি এবং গোছালো দেখে ঈশার অন্যরকম ভালো লাগা কাজ করছে। চোখ দুটো যেন সরতেই চাইছে না মানুষটির উপর থেকে। আসলে টানা 15 দিন হসপিটালে থেকে আসে চুল আর মুখের অবস্থাটা অনেকটাই অগোছালো হয়ে গিয়েছিল। চুলগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছিল, আর মুখেও দাড়ি গজিয়ে সেগুলো অনেকটা বড় হয়ে গিয়েছিল। এক কথায় আজকে দেখতে একটু অগোছালোই লেগেছিল এতদিন, কিন্তু আজ বাড়ি আসতেই আজ সেটা পুরোপুরি গুছিয়ে নিজেকে একদম পরিপাটি করে নিয়েছে। চুলগুলো আবারও আগের মতো মিডিয়াম করে নিয়েছে, আর মুখটাও ক্লিন শেপ করে একদম ক্লিন করে ফেলেছে। এক কথায় আজকে অন্যরকম সুন্দর লাগছে। ঈশার চোখগুলো কিছু সময়ের জন্য পলক ফেলতেও ভুলে গিয়েছে। ঈশা আয়েশের দিকে এতটাই অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল যে আয়েশ যে কখন ওর পাশে এসে বসে পড়েছে টেরও পায়নি। ওর ধ্যান ভাঙে অয়নের কথায়। আয়াস, তোকে কিন্তু আজ অনেক দিন পর এভাবে পরিপাটি দেখে বেশ লাগছে। সিরিয়াসলি বলছি, ইউ আর লুকিং গুড। আয়াস, বাবা, এই রাতের বেলায় গোসল করতে গেলি কেন? কাল কি করলে হতো না? মায়ের কথায় আয়েশ মুচকি হাসলো, কোমল কণ্ঠে বলল, মা, আসলে এতদিন ধরে হসপিটালে থেকে নিজের শরীরটা নিজের কাছেই ভারী ভারী লাগছে। তার উপর চুল আর দাড়িগুলো বড় হয়ে আমাকে সন্ন্যাসীদের মতো লাগছিল। তাই চুল কেটে শেভ করে একেবারে গোসল করে নিলাম। ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না আমার। ভাবি, তুমিও যে কি সব বলো না। যে ছেলে প্রতিদিন শেভ না করে থাকতে পারে না, চুলগুলো জেল দিয়ে সেট না করলে বাইরে বের হতে পারে না, সে আজ নিজেকে পরিপাটি না করে ডাইনিংয়ে আসবে? খাবার খাওয়ার জন্য ওকে ডাকতে গিয়ে যখন দরজা বন্ধ দেখলাম, আমি তখনই বুঝে গিয়েছিলাম। আনিশা বেগমের কথায় আয়েশ আবারও এক দফা হাসলো, দুষ্টু কণ্ঠে বলল, ছোট মা, এই জন্যই কিন্তু তোমাকে আমার এত ভালো লাগে। আনিশা বেগম সহ সবাই হাসলো আয়েশের কথা শুনে। ইতোমধ্যে সবাই খাওয়া শুরু করেছে। খাওয়ার মাঝে হঠাৎ আয়েশ বলল, ছোট মা, তোমার সাথে কিছু কথা ছিল। আনিশা বেগম খাবার মুখে দিতে নিচ্ছিল। আয়েশের কথা শুনে হাতের খাবারটা হাতে রেখে আয়েশের দিকে তাকালেন, সারস গলায় বললেন, এখানে বলা যাবে না কোনো কিছু। আব- না মানে সবাই শুনলেও সমস্যা নেই, বাট আপাতত আগে তোমার সাথে কথাটা বলতে চাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়া শেষ করে এদিকটা সামলে তো রুমে আসবো, চলবে? আয়েশ মুচকি হেসে ওকে বলে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া শেষ করে সবাই যে যার মতো করে নিজ নিজ রুমে চলে গিয়েছে। আয়েশও নিজের রুমে চলে এসেছে। আয়েশ খাটের কার্নিশের সাথে বালিশ ঠেকিয়ে বালিশে হেলান দিয়ে আতশোয়া হয়ে মোবাইল টিপছিল। তখন এই রুমে ঈশা প্রবেশ করে। ঈশাকে দেখে আয়েশ মোবাইল টিপা বন্ধ করে ঈশার দিকে তাকায়, কোমল কণ্ঠে বলে, ঈশা, কিছু বলবি? মেডিসিন খেয়েছো কিনা সেটাই জিজ্ঞেস করতে আসলাম। মেডিসিন খেয়েছো? হ্যাঁ, সেটা তো আমি রুমে এসেই খেয়ে নিয়েছি। এটার জন্য তুই কষ্ট করে আসতে গেলি কেন? জাগিয়ে শুয়ে পড়।
এসা কিছু একটা বলতে চেয়েও আবার বলল না, চুপচাপ আয়াসের রুম থেকে বেরিয়ে গেল। এসা বেরিয়ে যাওয়ার কিছু সময় পরেই আনিশা বেগম আয়াসের রুমে আসলেন। আনিশা বেগমকে দেখতে আয়াস মোবাইলটা রেখে দিয়ে উঠে বসলো। ততক্ষণে আনিশা বেগম আয়াসের পাশে এসে বসেছেন। আয়াস, তখন কি যেন বলবে বলছিলি, এবার বল। আয়াস ক্ষণকাল চুপ থেকে বলে উঠল, ছোট মা, তার আগে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার কথাটা শুনে আমার উপর রাগ করবে না। আয়াস, আজ পর্যন্ত আমি তোর উপর রাগ করেছি এমন কখনো হয়েছে? না, তা হয়নি। তাহলে আজ এই কথা বলছিস কেন? কি কথা বলবি নির্দ্বিধায় বল। আয়াস আবারও কিছু সময় চুপ করে থেকে বলে উঠল, ছোট মা, অ্যাকচুয়ালি আমি বিয়ে করতে চাই, আর সেটাও আগামী 1 সপ্তাহের মধ্যে। আয়েশার মুখে আচমকা বিয়ের কথা শুনে আনিশা বেগম হাসলেন। হাসিটা মুখে বজায় রেখেই বললেন, এই কথা? তুই বিয়ে করবি সেটা তো ভালো কথা, এখানে আমি রাগ করবো কেন? তুই আমার কথাটা পুরোপুরি শোনোনি, তাই এই কথা বলছো। আমার পুরো কথাটি শোনো আগে। আচ্ছা বল শুনি। আমি বিয়ে করতে চাই, কিন্তু ঈশাকে না, অন্য কাউকে। আয়েশার কণ্ঠ স্বাভাবিক। আনিশা বেগমই স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তুই কি শিওর? হুম। তা পাত্রীকে? আনিশা বেগমের মুখে হাসি। ঈশাকে বিয়ে করবো না শুনে তোমার রাগ হচ্ছে না আমার উপর? আজব তো, তোর ওপর রাগ করবো কেন? তুই কাকে বিয়ে করবি না করবি সেটা তোর পার্সোনাল ম্যাটার। এখানে আমি রাগ করার কে? তুই শুধু বল আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি। তোর জন্য পাত্রী খুঁজতে হবে? পাত্রী খুঁজতে হবে না, পাত্রী তোমার চেনা জানার মধ্যেই আছে। আমার চেনা জানার মধ্যে? কে সে? তোমার আপত্তি না থাকলে আমি ফারহাকে বিয়ে করতে চাই। ফারহা? মানে আমার ভাইয়ের মেয়ে? হুম, তোমার আপত্তি না থাকলে আমি ফারহাকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ার সাথে কথা বলে দেখব। আশা করি তোকে পাত্র হিসেবে অপছন্দ করবে না। আর কিছু বলবি? না। আচ্ছা আমি তাহলে আসছি। বলে আনিশা বেগম উঠতেই যাচ্ছিলেন, তখনই আয়েশ ডেকে উঠল। ছোট মা। আবারও বসে পড়লেন আনিশা বেগম। আয়েশের দিকে তাকিয়ে বললেন, কিছু বলবি? তুমি সত্যি আমার উপর রাগ করনি তো? আমি কেন তোর ওপর রাগ করব? এই যে আমি ঈশাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করব বলছি, তার জন্য তুমি আমাকে কিছু বলবে না? তোমার আমার উপর রাগ হচ্ছে না? রাগ করতাম যদি ঈশা আমার মেয়ে না হয়ে অন্য কারোর মেয়ে হতো, কিন্তু এখন ঈশা তো আমার মেয়ে, তাই আমি জোর করে তো আর বলতে পারি না যে তুই আমার মেয়েকে বিয়ে কর। সত্যি বলছি, আমার কোনো রাগ নেই তোর উপর। ইনফ্যাক্ট আমার শুনে ভালো লাগছে যে তুই আমাদের ফারহাকে বিয়ে করবি বলছিস। আমি এখনই গিয়ে ভাইয়াকে কল দিব। আমি জানি ভাইয়া না করবে না, তারপরেও কিছু বললে তোর চাচু তো আছেই, তোর চাচুর কথা ফেলবে না ভাইয়া। তুই একদম নিশ্চিন্তে থাক। থ্যাঙ্কস ছোট মা। ওয়েলকাম। এখন আর বসে না থেকে শুয়ে পড়, রাত জাগলে মাথায় খারাপ লাগবে। আর সে আশাচোখ মাথা নাড়ালো। আনিশা বেগমও আর কিছু না বলে আশির রুম থেকে চলে গিয়েছেন। সকালে সবাই ডাইনিং এ বসে নাস্তা করছিল, তখনই হঠাৎ হাসান মাহমুদ বলে উঠলেন, আয়াস, তুই নাকি তোর ছোট মাকে বলেছিস তুই বিয়ে করতে চাস? তোর ছোট মা আমাকে রাতে বলছিল। হাসান মাহমুদের কথা শুনে আশ কোনো রকম লজ্জা পেল না, বরং সরস গলায় বলল, হ্যাঁ চাচু, বলেছি। আয়েশের মুখে বিয়ের কথা শুনে ঈশা লজ্জায় নিয়ে গেল। আয়েশটাও বা কেমন, নির্লজ্জের মতো নিজের বিয়ের কথা নিজে বলছে। আয়েশের কি একটু লজ্জা করছে না? ও তো লজ্জায় কারো দিকে তাকাতেই পারছে না। কথাগুলো ভেবে ঈশা মাথা নিচু করে রইল। বিয়ের কথা শুনে খাবারগুলো কেন যেন গলা দিয়ে নামতে চাইছে না। রুকসানা বেগম ছেলের বিয়ের কথা শুনে বেশ খুশি হলেন। রায়হান মাহমুদ তো খুশিটা নিজের মধ্যে দমিয়ে রাখতে না পেরে বলেই ফেলেন, আয়াস, তুই সত্যিই বিয়ে করবি? আমার তো শুনে অনেক খুশি লাগছে। তা পাত্রীকে তোর কি কাউকে পছন্দ আছে? না বাবা, তেমন স্পেসিফিক কাউকে পছন্দ নেই। তবে তোমাদের যদি আপত্তি না থাকে, আমি ছোট মাকে বলেছি ছোট মার ভাইয়ের মেয়ে ফারহার জন্য কথা বলতে। আরে বেশ তো, আজিজের মেয়ের সাথে হলে মন্দ হয় না। মেয়েটা অনেক ভালো, ভদ্র, নম্র আর পর্দাশীল। আনিশা, আজিজের সাথে কথা বলে আমাকে জানাও ও কি বলে। ভাসুরের কথা শুনে আনিশা বেগম হেসে বললেন, ভাইজান, ভাইয়ার সাথে আমি কাল রাতেই কথা বলে নিয়েছি। ভাইয়া রাজি। বাহ, তাহলে তো আর কোনো চিন্তা নেই। আয়াস, বল কবে বিয়ের তারিখ ফেললে ভালো হবে? তাহলে আমি নিজে গিয়ে বিয়ের তারিখ পাকা করে আসবো। বাবা, আজ তো শনিবার, আমি চাইছি আগামী শুক্রবারে আমাদের বিয়েটা হোক, আর বুধবার থেকে অনুষ্ঠান শুরু হোক। আর তোমাদের যদি আপত্তি না থাকে, আমি চাই বিয়েটা আমাদের বাড়িতেই হবে। মেয়ের অনুষ্ঠান আমার অনুষ্ঠানের সাথেই করতে চাই। কি যে বলিস না, আমরা আপত্তি করব কেন? আমি তো আরো খুশি। তাহলে আমি আজকে ঈশার নানুর বাড়ির সবাইকে ইনভাইট করে আসবো। বলবো যেন ওরা মঙ্গলবারে আমাদের বাড়িতে চলে আসে। বিয়ে আমাদের বাড়িতেই হবে। ভাইজান, যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতাম।
আনিশা বেগমের কথা শুনে রায়হান মাহমুদ মুস্কি হেসে বললেন, আরে আনিসা, এতে অনুমতি নেওয়ার কি আছে? কি বলবে নির্দ্বিধায় বলো। না মানে বলছিলাম যে আমি আগে কথা বলে দেখি ওরা এতে রাজি আছে কিনা, কারণ আপনি যাওয়ার পর যদি ওরা আপনাকে মুখের ওপর না করে সেটা আমারও ভালো লাগবে না আর আপনারও ভালো লাগবে না। সেটা তুমি ঠিক বলেছো। আচ্ছা, এক কাজ করো, আমার যাওয়ার দরকার নেই, তুমি ওদেরকে বলে দাও বিয়ে আমাদের বাড়িতেই হবে, ওরা